হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমির চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়া নোটিফিকেশান প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে নোটিফিকেশান ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এছাড়া সেখানে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের জন্য শেয়ার করা হয়। এখানে তোমরা ইচ্ছা করলে জয়েন্ট হতে পারো। জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে সহজেই যুক্ত হয়ে যেতে পারবে। এর পাশাপাশি তোমাদের বলবো আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা, এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষা তোমরা দিতে চলেছো, যেখানে জেনারেল সায়েন্স আছে, এই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণভাবে এই ক্লাসগুলো যেগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলো করানো হয়ে গেছে বা কোনো কোনো ক্লাসগুলো চলছে। এগুলোর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই এই ক্লাসগুলোর প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা করতে থাকো। এগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রির রিভিশন থ্রু এমসিকিউ ক্লাস। এখানে এমসিকিউর মাধ্যমে আমরা চ্যাপ্টার ধরে ধরে কেমিস্ট্রির বিষয়গুলোকে আমরা রিভিশন করছি। আজকের এই ক্লাসে আমরা গ্যাসের সূত্রবলী আলোচনা করব, যেখানে বয়েলের সূত্র থাকবে, চার্লসের সূত্র থাকবে, অ্যাভোগাড্রোর সূত্র থাকবে, এছাড়া থাকছে গেল-ল্যাকের সূত্র রয়েছে এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই ধরনের সূত্রগুলো রয়েছে। এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং তারপর এখান থেকে রেলের পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সমাধান করে দেব। তাহলে শুরু করি আজকের ক্লাসটা। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। তাহলে গ্যাসীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো আমরা আগে দেখে নিই। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো গ্যাসীয় প্রসারণশীলতা থাকবে, অর্থাৎ গ্যাসকে এক্সপেন্ড করা যাবে। তোমরা চাপ কমিয়ে দিয়ে গ্যাসকে কিন্তু এক্সপেন্ড করা যায়। সংকোচনশীলতা, এই সংকোচনশীলতা গুণের জন্য গ্যাসীয় পদার্থকে কি করতে পারি আমরা, না গ্যাসীয় পদার্থকে আমরা পরিবহন করতে পারি। বাড়িতে যে রান্নার সিলিন্ডারটা রয়েছে, আজ গ্যাসের সংকোচনশীলতা ধর্ম আছে বলেই তোমরা ওই গ্যাসের সিলিন্ডারের মধ্যে আমরা গ্যাস ভরে সেই গ্যাসটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারছি। অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ভরে সেই অক্সিজেনকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারছি। তাই গ্যাসের সংকোচনশীলতা আছে বলেই আমরা এই কাজটা করতে পারি। গ্যাসের চাপ আছে, গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেওয়ালের উপর গ্যাস চাপ সৃষ্টি করে, এটাই হচ্ছে গ্যাসের চাপ। ব্যাপন প্রক্রিয়া, গ্যাস ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন করে। ব্যাপন প্রক্রিয়া কি সেটা আমি পরে বলছি। গ্যাস কেন ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, আজ গ্যাসের ব্যাপন প্রক্রিয়া হয় বলেই তোমরা ঘরের কোনো একটা জায়গায় যদি সেন্ট, কোনো সুগন্ধি জিনিস বা কোনো ধূপকাঠি ধরাও, তার গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। তার কারণ গ্যাসের এই ব্যাপন ধর্ম আছে বলে। আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। গ্যাসের আয়তনটা কি করে, উষ্ণতার উপর নির্ভর করে এবং সেটা রিলেটেড থাকছে কি চার্লসের সূত্র, এবং গ্যাসের আয়তন চাপের উপর নির্ভর করে। সেই রিলেটেড যে সূত্রটা আছে সেটাকে আমরা বলবো কি বয়েলের সূত্র। এখানে আছে যেটা, সেটা হচ্ছে চার্লসের সূত্র, যেটা হচ্ছে আয়তন উষ্ণতার সঙ্গে নির্ভরশীল, আর আয়তন চাপের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে বয়েলের সূত্র। এবং গ্যাসের ঘনত্ব কি হয়, খুব কম হয়। কারণ কি হয়, গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যদি আমি দেখি, তাহলে গ্যাসের অণুগুলো কি অনেক ছাড়া ছাড়া অবস্থান করে। যেই কারণে কি হয়, গ্যাসের অণুগুলোর কি হয়, মানে একক আয়তনের কোনো পদার্থের ভর যা হয় সেটাই তো আমরা বলি ঘনত্ব। তো একক আয়তনে কি হবে, গ্যাসের অণুর সংখ্যা কম হয়, তার ফলে কি হবে, তার ভরটাও কম হবে। এই জন্য ঘনত্ব কি হয়, খুব কম হয়। এবার আমরা যে গ্যাস গতিতত্ত্ব সম্বন্ধে পড়ব, অর্থাৎ গ্যাসের কণাগুলো গতিশীল, সেটাই তো গ্যাস গতিতত্ত্ব। কারণ গ্যাসের গতি আছে বলেই গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তো এই গ্যাস গতিতত্ত্ব পড়ার জন্য, অর্থাৎ গ্যাসের কণাগুলোর গতিশীলতা পড়ার জন্য আমাদের কিছু অঙ্গীকার রয়েছে, যেগুলো আমাদেরকে কি করতে হয়, ধরে নিতে হয়। সেই ধরে নেওয়া বিষয়গুলো কি আছে, 1 নম্বর বলছে যে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নিরেট গোলাকার পূর্ণ স্থিতিস্থাপক অণু দ্বারা গঠিত হয়। প্রশ্ন আসবে, তোমরা বলতেই পারো
যে এগুলো পড়ছি কেন, এখান থেকে কি আসতে পারে। এখান থেকে কিন্তু তোমাদেরকে লাইন তুলে প্রশ্ন দেবে, অর্থাৎ বলে দিল গ্যাস গতিতত্ত্ব সম্বন্ধে কোনগুলি সত্য বা কোনটি সত্য নয় বলে তোমাদের 4টে অপশন দিয়ে দিল। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই অঙ্গীকারগুলো মনে রাখতে হবে। 2 নম্বর বলছে যে অণুগুলি সর্বদা গতিশীল এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, অর্থাৎ র্যান্ডমলি গ্যাসের কণাগুলো চারিদিকে ঘুরে বেড়ায়। এর কোনো নির্দিষ্ট দিক নেই, এদিকেও যেতে পারে, এদিক যেতে পারে, এদিক যেতে পারে, এইভাবে যে কোনো দিকেই সে র্যান্ডমলি ছোটাছুটি করে। পূর্ণ স্থিতিস্থাপক, তাই পাত্রের দেওয়ালের সঙ্গে কিংবা নিজেদের মধ্যে সংঘর্ষে মোট ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হয়। তাহলে কি হচ্ছে, এই যে গ্যাসের কণাগুলোর পাত্রের দেওয়ালে যখন ধাক্কা মারছে বা নিজেদের দুটো কণার মধ্যে যখন ধাক্কা লাগছে, সেগুলো পূর্ণ স্থিতিস্থাপক হয়। সেই জন্য কি হয়, এদের মোট ভরবেগ এবং গতিশক্তি কি হয়, সংরক্ষিত হয়। এটা অনুভূতি কিছু হবে না। নেক্সট আসছে 4 নম্বরে, বলছে গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য ধরে নেওয়া হয়, অর্থাৎ পাত্রের যে আয়তন সেই তুলনায় কি করা হয়, গ্যাসের অণুগুলির আয়তন খুব সূক্ষ্ম ধরে নেওয়া হয়। এবং বলছে প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি কাইনেটিক এনার্জি সেটা কিনা তার কিসের সঙ্গে, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে গ্যাস গতিতত্ত্বের অঙ্গীকার সমূহগুলো এই বিষয়গুলোকে কিন্তু আমরা ধরে নিই। এবার আমরা কখন একটা গ্যাসীয় পদার্থকে গ্যাস বলবো বা কখন একটা গ্যাসীয় পদার্থকে বাষ্প বলবো, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখবে আমরা কি দেখছি, গ্যাসও যেটা জলীয় অংশ, অর্থাৎ জলকে আমরা ফুটালেন, তারপর সেটা উপর দিকে উঠতে থাকলো, সেটাকে কি বলছি, বাষ্প বলছি। সেটাও তো একটা গ্যাসীয় পদার্থ, অর্থাৎ ওটা গ্যাসিয়াস স্টেট। আবার আমরা অক্সিজেনকে যখন দেখছি তখন তো সেটা বাষ্প, সেটাও তো গ্যাসিয়াস স্টেট। তো কখন আমরা বাষ্প বলবো আর কখন সেই বিষয়টাকে গ্যাস বলবো, এটা বলছে যে সাধারণ উষ্ণতায় শুধু চাপ প্রয়োগ দ্বারা গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা গেলে তাকে আমরা বাষ্প বলবো। অর্থাৎ সাধারণ তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচারে কোনো গ্যাসীয় পদার্থকে যদি আমরা চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারি, তাহলে সেই গ্যাসীয় পদার্থটাকে আমরা কি বলবো, বাষ্প বলবো। কিন্তু যে সমস্ত গ্যাসীয় পদার্থকে একটি নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা করে তার চেয়ে কম চাপে কম উষ্ণতায় চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, তাদেরকে আমরা গ্যাস বলি। অর্থাৎ যে সমস্ত গ্যাসীয় পদার্থ আছে একটি নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা করতে হবে এবং তার থেকে নিচের উষ্ণতায় নিয়ে এসে চাপ প্রয়োগ করলে যদি গ্যাসে পরিণত হয়, সেগুলোকেই আমরা বলবো গ্যাস। এই গ্যাসীয় পদার্থের যে উষ্ণতাটা থাকে সেটাকেই বলা হচ্ছে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। যে উষ্ণতা, এই ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটি উষ্ণতা যে উষ্ণতার চেয়ে কম উষ্ণতায় যদি গ্যাসীয় পদার্থ থাকে, তাহলে তাকে আমরা চাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করতে পারবো। কিন্তু যদি সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে যদি সেই সরি একটু ভুল বলে ফেলেছি, যে এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা হলো সেই টেম্পারেচার যে টেম্পারেচারের নিচে যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে, তাহলে তাকে কেবলমাত্র চাপ প্রয়োগ করেই আমরা তরলে পরিণত করতে পারবো। বাট যদি এই ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে কোনো পদার্থ থাকে, তখন কিন্তু তাকে আগে উষ্ণতা কম করে সেই ক্রিটিক্যাল টেম্পারেচারে আনতে হবে, তারপর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের উষ্ণতায় নিয়ে গিয়ে তার উপর কি করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে, তখন সেটা লিকুইডে পরিণত হবে। তাহলে বলছে দেখো সেই কথাটাই, যে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার চেয়ে কম হলে তাকে বাষ্প বলে এবং সংকট উষ্ণতার চেয়ে বেশি হলে তাকে গ্যাস বলবে। তার মানে বিষয়টা তোমাদের বলে দিয়েছি। এবার মনে করো যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচারটা সেটা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই 31 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে তাকে আমরা চাপ প্রয়োগ করেই আমরা লিকুইডে পরিণত করতে পারবো।
কিন্তু যদি সেটা এই 31°C চেয়ে যদি বেশি উষ্ণতায় থাকে, অর্থাৎ যদি সেটা 40°C উষ্ণতায় থাকে, তাহলে কিন্তু তখন আমরা সেই কার্বন ডাই অক্সাইড তাকে গ্যাস বলবো। একে কিন্তু তরল করতে গেলে পারে আগে আমাদের উষ্ণতা কমিয়ে 31°তে আনতে হবে এবং তারপর তার থেকেও উষ্ণতা আরও কমাতে হবে, সেটা 30.99 হতে পারে। সেখানে নিয়ে এসে তারপর এর ওপর আমাদের একটা চাপ দিতে হবে, তখন কিন্তু সেটা লিকুইডে পরিণত হবে। এটাই হচ্ছে বাষ্প এবং গ্যাসের মধ্যে বেসিক ডিফারেন্স। গ্যাস অণুগুলির গতির ওপর গ্যাসের উষ্ণতা নির্ভর করে। অর্থাৎ গ্যাস অণুগুলির গতির মান যদি বাড়ে তাহলে উষ্ণতা বেড়ে যায়, আর গতির মান কমে গেলে উষ্ণতা কমে যাবে। কারণ কি? গ্যাসের অণুগুলো যখন কি হবে, বেশি ছোটাছুটি করছে, অর্থাৎ অণুগুলোর গতির মান যদি বেড়ে যায়, অর্থাৎ ছোটাছুটি বেশি করবে। কখন করবে? যদি আমরা হিট দিই, গরম করি, তো গরম করলে পারে কি হবে, গ্যাসের অণুগুলোর মধ্যে কি কাইনেটিক এনার্জি পাবে, তার ফলে কি হবে, তাদের গতিবেগ বেড়ে যাবে। আর যদি হিট কমিয়ে দিই তাহলে কি হবে, এই অণুগুলোর মধ্যে গতিশক্তি কমে যাবে, এর ফলে কি হবে, তাদের গতিবেগটা কমবে। তাই উষ্ণতা বাড়লে আমরা বলতেই পারি যে উষ্ণতা বাড়লে গ্যাস অণুগুলোর গতিশক্তি বাড়ে, আবার উষ্ণতা কমলে গ্যাস অণুগুলোর গতিশক্তির মান কমে, যেটাই আগে বলা হয়েছে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক হয়। প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়, আগেই বলা হয়েছে এই পয়েন্টটা। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তিই হলো উষ্ণতার পরিমাপ, অর্থাৎ এই গ্যাস অণুগুলির গতিশক্তির মানটাই হলো, গড় গতিশক্তিই হলো তার উষ্ণতার পরিমাপ। পরম শূন্য তাপমাত্রায়, অর্থাৎ -273°C উষ্ণতা, এটা মনে রাখতে হবে, -273°C উষ্ণতায় গ্যাস অণুগুলির বেগ শূন্য হয়ে যায়। তাহলে পরীক্ষায় একটা কিন্তু এখান থেকে প্রশ্ন এসেই থাকে যে কখন উষ্ণতায় গ্যাস অণুগুলির বেগ শূন্য হয় বা মোট গতিশক্তি শূন্য হয়ে যায়, বা এই প্রশ্নটা এইভাবেও দেয় আয়তন শূন্য হয়ে যায়। সেটা কিন্তু একটাই উত্তর, পরম শূন্য উষ্ণতায় বা -273°C উষ্ণতায়। এছাড়া তোমরা মনে রাখবে প্রমাণ চাপ কোনটাকে ধরি আমরা, যেটা 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের 76 সেন্টিমিটার দৈর্ঘ্য সম্পন্ন পারস্তম্ভের চাপকেই আমরা প্রমাণ চাপ বলি। এই প্রমাণ উষ্ণতা কোনটা? 0°C বা 273 কেলভিন। আর প্রমাণ চাপের মান কত? সেটা হচ্ছে, এই মানটা মনে রাখতে হবে, 1.013 × 10⁵ পাস্কেল। এইটা হচ্ছে প্রমাণ চাপ বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, যেটাকে আমরা প্রমাণ চাপ হিসাবে ধরি। বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? গ্যাসের আয়তন পরিবর্তন হয় চাপের সাপেক্ষে, তার সঙ্গে হচ্ছে সম্পর্কিত হচ্ছে বয়েলের সূত্রটি। কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি আমরা ধরি নির্দিষ্ট উষ্ণতা, অর্থাৎ টি উষ্ণতায় এবং এম ভরের কোনো গ্যাস আয়তন ভি হয় এবং চাপ যদি পি হয়, প্রেসার যদি পি হয়, তাহলে আমরা বলতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল 1/p। এখান থেকেই আমরা লিখতে পারি, কি লিখতে পারি, পিভি ইজ ইকাল টু, আমরা লিখতে পারি কনস্ট্যান্ট লিখতে পারি, কনস্ট্যান্ট লিখতে পারি। তাহলে আমরা এটাও লিখতে পারি যে P1 V1 ইজ ইকাল টু P2 V2 ইজ ইকাল টু, কি লিখতে পারি, যে ধ্রুবক। তো এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যে P1 V1 ইজ ইকাল টু P2 V2 হয়, আর একটা হয় যেটা, সেটা PV ইজ ইকাল টু কনস্ট্যান্ট, যেটা আমরা বয়েলের সূত্র থেকে পাই। বয়েলের সূত্রে কি কি বিষয় ধ্রুবক থাকে? মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি, উষ্ণতা এবং গ্যাসের ভর, এই দুটো বিষয় কিন্তু বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক থাকে। এবার বলছে একটা বেলুনকে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে, এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তা বেলুনে যখন আমরা ফু দিচ্ছি তখন কি হচ্ছে, বেলুনে আয়তন বাড়ছে, আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে কি বেলুনের ভেতর যেহেতু গ্যাস প্রবেশ করছে, তখন কি চাপ বেড়ে যাচ্ছে।
তাহলে এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? উত্তরটা হবে এখানে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবলই হয় না। তার কারণ বয়েলের সূত্র অ্যাপ্লাই হতে গেলে পারে 1 নম্বর কি উষ্ণতা, আর 2 নম্বরে যেটা সেটা হচ্ছে ভর। এই দুটোকে কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। কনস্ট্যান্ট না হলে পারে কিন্তু বা ধ্রুবক না হলে পারে কিন্তু বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এবার একটা বেলুনের ভেতরে তোমরা যখন হাওয়া দিচ্ছ, ফু দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে? এর আয়তন বাড়ছে, এর সঙ্গে সঙ্গে চাপটাও বাড়ছে। কিন্তু তার পাশাপাশি কি হচ্ছে? যত সময় এর আয়তন বাড়ছে তত কি বেশি করে এর মধ্যে বায়ু প্রবেশ করছে। তার ফলে কি এর ভেতরে থাকা যে বায়ু, তার ভর সেটা কি ধ্রুবক থাকছে? থাকছে না, ভর ক্রমশ বাড়তে থাকছে। তাই ভরের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাই জন্য এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। কিভাবে লঙ্ঘিত হচ্ছে? বয়েলের সূত্র এখানে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না, এখানে যেটা হচ্ছে সেটা বয়েলের সূত্র প্রযোজ্যই হচ্ছে না। বোঝানো গেছে? এবার পরেরটা দেখো, গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তন বাড়বে না কমবে? তাহলে কি হবে? একটা জলাশয়ের যখন গভীরে একটা বুদবুদ রয়েছে, জলাশয়ের গভীরে যখন এই বুদবুদটা রয়েছে, তখন জলাশয়ের যত নিচের দিকে যাব, এবার এই যত গভীরতা বাড়বে, আমরা জানি কি চাপ ইজিক্যাল টু কি হয়? এইচ রো জি। এবার এইচ যত নিচের দিকে কি গভীরে থাকবে তত এইচ এর মান কি হবে? বেশি হবে। এইচ এর মান বেশি হলে কি হবে? চাপ বেশি হবে। অর্থাৎ নিচের দিকে যখন এটি রয়েছে বায়ুর বুদবুদটা, তখন ওর কি হবে? চাপ বেশি থাকবে। এবার যখন এটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসবে, তখন কি হবে? যত উপরে উঠবে তত এইচ এর মান কমবে। তার ফলে কি হবে? প্রেসার কি হবে? ডিক্রিজ করবে, অর্থাৎ হ্রাস পাবে। তো প্রেসার কমলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যদি প্রেসার ইজ প্রপোর্শনাল 1/v লিখতে পারি। অর্থাৎ প্রেসার যত কমবে ভি এর মান কি হবে? তত বাড়তে থাকবে। তাহলে ভি এর মান বাড়তে থাকবে, অর্থাৎ যখন ওপর দিকে যত উঠতে থাকবে তত কি হবে? আয়তন বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে আয়তন বাড়বে। নেক্সট হচ্ছে চার্লসের সূত্র। চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয় তার 273 অংশ করে হ্রাস বৃদ্ধি হয়। এটা হচ্ছে মেন সূত্র। তোমরা খুব শর্টে যেটা মনে রাখবে যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের ভর এবং চাপ দুটো হচ্ছে কিন্তু স্থির থাকবে। এই অবস্থায় কোনো গ্যাসের উষ্ণতা তার আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন হ্রাস পাবে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। তাই চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ভি ইজ প্রপোর্শনাল টি বা টি ইজ প্রপোর্শনাল ভি। এটাই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে ধ্রুবক কি থাকে? সেটা হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর, এই দুটো বিষয় কিন্তু ধ্রুবক থাকে। এবার চার্লস ও বয়েলের সূত্রের সংযুক্তিকরণ সূত্র। তাহলে দেখো আমরা কি কি বিষয়গুলো পেয়েছি এখনো পর্যন্ত। আমরা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা পেয়েছি কোথা থেকে? বয়েলের সূত্র। কখন? যখন কিনা টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন, টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার পেয়েছি ভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, যেটা চার্লসের সূত্র বলছে যখন কিনা প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট হয়, ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে। এখানে আমরা পাই এটা কি? বয়েলের সূত্র থেকে পেয়েছি এটা পি ইজ প্রপোর্শনাল ভি। আর চার্লসের সূত্র থেকে যেটা পেয়েছি, সরি এটা 1/v হবে। আর চার্লসের সূত্র থেকে আমরা পাই কি? ভি ইজ প্রপোর্শনাল টি, এটা পেয়েছি। এই দুটো বিষয় আমরা পেয়েছি। এবার সেই এইখান থেকেই এটা এসছে, এটা থেকেই এটা যাচ্ছে এবং এটা থেকে এটা পাচ্ছি। এবার আমরা যখন
যে টেম্পারেচার এবং প্রেসার উভয়ই যদি পরিবর্তনশীল হয়, তখন আমরা কি করতে পারি, লিখতে পারি এটা পিভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এই পিভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট এটাকেই বলা হয় চার্লস এবং বয়েলের সূত্রের সংযুক্তিকরণ সূত্র। এখানে তোমরা এইটাও মনে রাখবে যে P1 V1 ডিভাইডেড বাই T1 এটা ইজিক্যাল টু P2 V2 ডিভাইডেড বাই T2, এই ফর্মুলাটা কিন্তু পাওয়া যায়। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে PV ইজিক্যাল টু nRT, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। P হচ্ছে কি চাপ, V হচ্ছে কি আয়তন, N হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা, R হচ্ছে কি গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে কি গ্যাসের পরম উষ্ণতা। এই হচ্ছে তোমার গ্যাসের অবস্থার সমীকরণ, এবং এই প্রত্যেকটি টার্ম কি কি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো এই আর কে বলা হয়েছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমি আগেই লিখে দিয়েছি। এই আর এর মানটা কত হয় সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 8.13 জুল পার মোল কেলভিন। এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা আর এর মান। এবার আসছে গেল-উসাকের চাপ সূত্র, বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। এবার বলে দিয়েছে ভি হচ্ছে কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পারে আমরা বলতে পারি যে চাপ ইজ প্রপোর্শনাল হয় টির সঙ্গে প্রপোর্শনাল হয়, এটাই বলছে গেল-উসাক। তাহলে গেল-উসাকের সূত্রের ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে গেল-উসাকের সূত্রের ক্ষেত্রে কি কি বিষয় ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে উত্তরটা হবে এখানে ভলিউম বা আয়তন এবং ভর, এই দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট থাকে। অ্যাভোগাড্রোর সূত্র বলছে স্থির চাপ উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ চাপ এবং উষ্ণতা এরা থাকছে এখানে কনস্ট্যান্ট। এরা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পারে বলছে আয়তনটা ইজ প্রপোর্শনাল হবে কি মোল সংখ্যার সঙ্গে, এটাই বলছে অ্যাভোগাড্রোর সূত্র। এবার দেখে নিই ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলছে। নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না এইরূপ দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণকে যদি উষ্ণতার নির্দিষ্ট আয়তনের আবদ্ধ পাত্রে রাখা হয়, তবে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সমান হবে। তা মনে করো এরকম একটা পাত্রের মধ্যে আমরা এ, বি, সি, ডি এরকম 4 ধরনের গ্যাসকে রেখে দিয়েছি, যারা নিজেদের মধ্যে কোনরূপ রাসায়নিক বিক্রিয়া করে না। এবার এই পাত্রের মধ্যে থাকা গ্যাসের মোট চাপকে যদি লিখি পি মিক্স যদি লিখি মোট চাপটাকে, তাহলে বলছে এই পি মিক্সার এটা কিনা কিসের সঙ্গে সমান হবে, যে মিশ্রণের উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সঙ্গে সমান হবে, অর্থাৎ P1 PA প্লাস PB প্লাস PC প্লাস PD এদের যে চাপের সমষ্টি তার সঙ্গে কিনা ওই গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সঙ্গে সমান হবে। এটাই ডাল্টনের সূত্র। এখানে তোমরা মনে রাখবে যে ডাল্টনের সূত্রটি অ্যাপ্লিকেবল তখনই হবে যখন গ্যাসগুলি নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না, অর্থাৎ এই যে বলে দেওয়া আছে নিজেদের মধ্যে কোনো রূপ রাসায়নিক বিক্রিয়া করে না, এমন গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। তাই তোমরা যদি বলো যে হাইড্রোজেন আর ক্লোরিন এদের মিশ্রণের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল হবে, তাহলে উত্তর হবে না। তার কারণ হাইড্রোজেন এবং HCl বিক্রিয়া করে 2HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।
একই রকম ভাবে আরো একটা রয়েছে, সেটা হচ্ছে NH3 আর হচ্ছে HCl। এরা কি এটা করবে? এরাও কিন্তু এটা ফলো করে না, কারণ এরাও বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন করে। সেই জন্য কিন্তু এরাও কিন্তু এই ডাল্টনের আংশিক চাপ সূত্র ফলো করে না। এবার আমরা দেখে নিই আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কাকে বলে। যেসব গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে তাদের কি আদর্শ গ্যাস বলে। প্রকৃতপক্ষে আদর্শ গ্যাসের অস্তিত্ব কল্পনায় মাত্র। আর বাস্তব গ্যাস কোনগুলো? যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। যেমন হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এদেরকে আমরা বলে থাকি বাস্তব গ্যাস। এবার একটা বাস্তব গ্যাস কি শর্ত পূরণ করলে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে? সেই সত্যটা কি? সেই সত্যটা হচ্ছে খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা। খুব নিম্নচাপে উচ্চ উষ্ণতায় যদি রাখা যায় একটা বাস্তব গ্যাসকে, তাহলেই সেটি কিন্তু আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে। এবার তোমাদেরকে একটা বলবো, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন কি জিনিস? ব্যাপন হচ্ছে একটা বিষয়, যে একটা বেশি গারত্বের স্থান থেকে কোনো জিনিস যদি কম গারত্বের স্থানে ছড়িয়ে পড়তে থাকে সেই ঘটনাটাকেই আমরা বলে থাকি ব্যাপন। অর্থাৎ একই উদাহরণ, সেই ঘরের কোণায় একটা ধূপকাঠি জ্বালিয়ে দাও, ঘরের চারিকোণাতেই আমরা সেই ধূপকাঠির গন্ধ পাই। অর্থাৎ ধূপকাঠি যেখানে জ্বলছে সেখানে কিন্তু ওই ধূপের গ্যাসটার গারত্ব বেশি, সেটা কি করে ওই বেশি গারত্বের স্থান থেকে কম গারত্বের স্থানে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমরা সব জায়গায় গন্ধটা পাই। এটাই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ব্যাপন। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে সেই বিষয়টাকে আমরা ব্যাপন বলে থাকি। এই ব্যাপন হার পদার্থের যে তিনটে স্টেট রয়েছে, সলিড স্টেট, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট, এই তিনটে স্টেটের মধ্যে গ্যাসিয়াস স্টেটে ব্যাপন হার সবচাইতে বেশি হয় এই দুটো স্টেটের তুলনায়। এই ব্যাপন হারের মান কিন্তু কিসের ওপর নির্ভর করে? এর মান নির্ভর করে কিন্তু ডেনসিটির ওপর, অর্থাৎ গ্যাসটার যে ঘনত্ব, সেই ঘনত্বের ওপর কিন্তু এই ব্যাপন হারের মান নির্ভর করে। এবার আমরা কোশ্চেনগুলো দেখে নিই কিরকম কোশ্চেন এখান থেকে আসতে পারে। প্রথম প্রশ্ন বলছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু RRB পরীক্ষায় আসা কিন্তু কোশ্চেন, তাই এগুলো দেখে নাও। বয়েলের সূত্র অনুযায়ী কোনটা সঠিক হয়? নির্দিষ্ট আয়তনে একটি গ্যাসের চাপ উষ্ণতার সমানুপাতিক। নির্দিষ্ট আয়তনে গ্যাসের চাপ উষ্ণতার সমানুপাতিক। বয়েলের সূত্রের ক্ষেত্রে কনস্ট্যান্ট কি হয় বলে দিয়েছি। এক হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে ভর। এই দুটো হচ্ছে কি বয়েলের সূত্রের ক্ষেত্রে আমাদের ধ্রুবক থাকে। তাহলে নির্দিষ্ট আয়তন বলে দিয়েছে, তার মানে এটা হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন চাপের গুণফল সর্বদা ধ্রুবক থাকে। হ্যাঁ, এটা দেখো আমরা যেটা পেলাম যে P is proportional 1/v, এটাই তো পাই। তাহলে আমরা এখান থেকে যদি সিম্পলিফাই করে লিখতে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? সিম্পলিফাই করে এটা লিখতে পারি যে PV is equal to constant। তাহলে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন এবং চাপের গুণফল সর্বদা ধ্রুবক থাকে, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। এছাড়া বলছে নির্দিষ্ট চাপ বলে দিয়েছে, চাপ নির্দিষ্ট হতে পারে না। আরেকটা বলেছে নির্দিষ্ট উষ্ণতায় একটি গ্যাসের চাপ গ্যাসটির আয়তনের সঙ্গে সমানুপাতিক, এটাও হতে পারে না। এটা বলছে ভি ইজ প্রপোর্শনাল, এটাও হতে পারে না। তাই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি। কোন উষ্ণতায় একটি গ্যাসের আয়তন শূন্য হবে? তাহলে গ্যাসের আয়তন কখন শূন্য হবে? পড়ানোর মধ্যে বলে দিয়েছি, সেটা হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা, যেটাকে বলা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। যে উষ্ণতায় বলছে একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। গ্যাসের অবস্থার সমীকরণ সঠিকভাবে প্রয়োগ করা যায় নিম্নের কোন গ্যাসের ক্ষেত্রে? তাহলে গ্যাসের অবস্থার সমীকরণ সেই সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা যায় যারা চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ যারা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস।
চার্লসের সূত্রের ক্ষেত্রে নিম্নের কোনটির মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনটির মান কনস্ট্যান্ট থাকে? তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা এবং আয়তন পরিবর্তিত হয়, তাহলে চাপের মানটা কি হয়? কনস্ট্যান্ট থাকে, চাপ এবং ভর। নিম্নলিখিত সূত্রগুলির মধ্যে কোনটি গ্যাসের সঙ্গে সম্পর্কিত নয়? তাহলে নিম্নলিখিত সূত্রগুলির মধ্যে জুলের সূত্র এটাই গ্যাসের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু বাদবাকি এগুলো কিন্তু প্রত্যেকটা গ্যাসের সঙ্গে সম্পর্কিত সূত্র। গ্যাস ব্যাপন সম্পর্কে কোনটি সঠিক নয়? বলছে গ্যাসের ব্যাপন হার আয়তনের ওপর নির্ভর করে। ব্যাপনের সময় কণাগুলি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, ঠিক কথা বলছে। কঠিন এবং তরল পদার্থের গ্যাসীয় ব্যাপন হার সবচেয়ে বেশি হয়, ঠিক বলছে। গ্যাসীয় পদার্থের কণাগুলি নির্দিষ্ট বেগে গতিশীল থাকলে তবেই ব্যাপন সম্ভব হয়, অর্থাৎ গতি আছে বলেই তার ব্যাপন করতে পারে, যেটা গ্যাস গতিতত্ত্বের অঙ্গীকারে বলে দিয়েছি। তাহলে পড়ে রইল ব্যাপন হার গ্যাসের আয়তনের ওপর নির্ভর করে। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ গ্যাসের ব্যাপন হার গ্যাসের ঘনত্বের ওপর নির্ভর করে, ডেনসিটির ওপর নির্ভর করে। নিম্নলিখিত ধর্মগুলির মধ্যে কোনটির জন্য গ্যাসীয় পদার্থকে পরিবহন করা সম্ভব? গ্যাসীয় পদার্থকে পরিবহন করা সম্ভব তার সংকোচনশীলতা ধর্মের জন্য। একটি গ্যাসের আয়তন হয় ব্যস্তানুপাতিক, কোনটির ব্যস্তানুপাতিক হয় গ্যাসের আয়তন? তাহলে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, যেটা বয়েলের সূত্র বলে। স্থির উষ্ণতায় গ্যাসের সংকোচনের ক্ষেত্রে কোনটি অপরিবর্তিত থাকে? স্থির উষ্ণতায় গ্যাসের সংকোচনের ক্ষেত্রে, অর্থাৎ আয়তন কমাচ্ছি, স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন কমাচ্ছি, এই ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকবে? অর্থাৎ গ্যাসের আয়তন কমিয়ে আমরা সংকুচিত করতে চাইছি। একটা এই পাত্রে রয়েছে, এটার থেকে আমরা অর্ধেক করে দিলাম, ছোট করে দিলাম, অর্থাৎ সংকোচন করলাম। এই ক্ষেত্রে কি হবে? গ্যাসের ঘনত্ব পরিবর্তন হবে, কারণ আয়তন কম আয়তনের মধ্যে ওই পরিমাণ গ্যাসকে রাখতে হলে কি হবে? গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ঘনত্ব কি হবে? সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। গ্যাসের অণুগুলির মধ্যবর্তী দূরত্ব সেটা কমতে থাকবে যত সংকুচিত হবে। গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষের সংখ্যা আগে অনেক দূরে দূরে ছিল, এখন অনেক কাছাকাছি চলে আসছে, তার ফলে কি হবে? সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু গ্যাসের অণুগুলির গড় বেগ যেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, তাই এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর। এবার দেখো এখান থেকে কিছু অঙ্ক আছে, তিনখানা অঙ্ক রেখেছি, এই তিন ধরনের অঙ্ক এখান থেকে আসতে পারে, যেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। অঙ্কগুলো করার সময় তোমাদেরকে আগে অঙ্ক পড়ে বুঝতে হবে এটা কোন সূত্র অ্যাপ্লাই করব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলছে নির্দিষ্ট উষ্ণতায় একটি বেলুনের 90 সেন্টিমিটার এইচজি চাপে 1.2 লিটার বায়ু ভরা আছে। যদি উষ্ণতা স্থির রেখে তার মধ্যে বায়ুর চাপ 60 সেন্টিমিটার এমজি করা হয়, তাহলে বায়ুর আয়তন কত হবে? এখানে বলে দিয়েছে নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ টেম্পারেচার এখানে বলে দিয়েছে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। আর ভরও কিন্তু এখানে কনস্ট্যান্ট বলা আছে। তো ভর এবং উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই দুটো কনস্ট্যান্ট থাকার অর্থই হলো আমরা বুঝে যাচ্ছি যে এক্ষেত্রে আমাদের বয়েল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি যে পিভি ইজিক্যাল টু হয় কনস্ট্যান্ট। তো পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্টকে আমরা লিখতে পারি যে পি1 ভি1 ইজিক্যাল টু পি2 ভি2, এইভাবে আমরা লিখতে পারি। এবার আমরা যে মানগুলো বলে দিয়েছে লিখে ফেলি। পি1 এর মান প্রাথমিক অবস্থার মানটা বলে দিয়েছে 90 সেন্টিমিটার এইচজি, ঠিক। ভি1 এর মানটা বলে দিয়েছে 1.2 লিটার। পি2 এর মানটাও বলা আছে 60 সেন্টিমিটার এইচজি বলে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে ভি2 এর মানটা। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি, এই ইকুয়েশনটাকে লিখতে পারি যে ভি2 ইজিক্যাল টু পি1 ভি1 ডিভাইডেড বাই পি2। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এটা 0 0 কেটে গেল, এটাকে কাটলে পারে আসবে 2, 0.2, 9 দুগুণে 18 মানে 1.80 লিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? অপশন বি। অঙ্কটা ভালো করে দেখো, যা করিয়েছি সেটা তোমরা বুঝতে পারলে কিনা। যদি না বুঝতে পারো, ঠিক এই অঙ্কের জায়গাটুকু একটু ব্যাকে গিয়ে দেখো, তাহলে পরে আবার বুঝতে পেরে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে বৃদ্ধি করে কত করলে গ্যাসের আয়তন 3 গুণ হয়ে যাবে বা 3 গুণ বৃদ্ধি পাবে? তাহলে এখানে দেখো স্থির চাপ আর নির্দিষ্ট ভর বলে দিয়েছে, তার মানে আমাদের এখানে
চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক, তাহলে আমাদের এখানে চার্লসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো চার্লসের সূত্র থেকে আমরা জানি কি, যে ভি ইজ প্রপোর্শনাল টি, এটা জানি। বা আমরা এখান থেকে লিখতে পারি যে ভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ঠিক, তাহলে আমরা এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু, এটা হবে। এবার আমরা যে গিভেন ডেটাগুলো দিয়েছে তার মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, ভি ওয়ান ইজ ইকাল টু আমরা ভি ধরে নিচ্ছি, কারণ বলা নেই 3 গুণ করতে হবে, ধরে নিলাম। তাহলে ভি টু সেটার মান কত হবে, 3 গুণ হবে। টেম্পারেচার টি ওয়ান এর মান কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে টি মানে হচ্ছে পরম উষ্ণতা, তাহলে 0 প্লাস 273 করলে পারে আমরা কি পাবো, 273। তাহলে আমরা কেলভিনে চলে গেল, তাহলে আসছে 273 কেলভিন। এবার আমাদের টি টুর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলায় লিখতে পারি যে টি টু ইজ ইকাল টু কি পাচ্ছি, টি টু ইজ ইকাল টু যদি আমরা লিখি তাহলে পাবো যেটা ভি টু টি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান, এটা পাবো। ঠিক, মান যদি বসাই তাহলে এটা আসছে 3v ইন্টু 273 ডিভাইডেড বাই ভি, ভি ভি কেটে গেল, 273কে 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত আসছে, 3 ত্রিকা 9, 3 সাতটা 21, 1 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 8, এটা আসছে, এত কেলভিন আসছে। এবার এত কেলভিনটাকে যদি আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসে নিতে হয় তাহলে আমরা কি করব, এইটার থেকে আমরা 273 বাদ দিয়ে দেবো, তাহলে পরে কত পাচ্ছি, 546 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 546 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে, এটা উত্তপ্ত হবে, সঠিক, এটা ভুল আছে, স্পেলিং মিস্টেক, সেটা হবে উত্তপ্ত করা শুরু হলো যতক্ষণ পর্যন্ত গ্যাসটির আয়তন দ্বিগুণ হয় ততক্ষণ পর্যন্ত আমরা উত্তপ্ত করব। তাহলে অন্তিম উষ্ণতা কত দাঁড়াবে, তো একই সূত্র এখানে অ্যাপ্লাই করা হবে। তো এই জন্য বারবার আর সূত্রটা লিখছি না। টি ওয়ান ইজ ইকাল টু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে 273 যোগ করব, করলে পারে আসছে আমাদের 300 হয়ে যাচ্ছে, এত কেলভিন। নেক্সট আসছে কি, আমরা যাব ভি ওয়ান, সেটা ইজ ইকাল টু ভি ধরে নিচ্ছি, এটা ধরে নিলাম। আর ভি টু ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি দ্বিগুণ হয়ে যাবে, তাহলে টি টুর মানটা বের করতে হবে। তাই আমরা জানি কি টি টু ইজ ইকাল টু কি হয়, ভি টু ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান। তাহলে আমরা বসাই 2v ইন্টু 300, এটা ডিভাইডেড বাই হচ্ছে কি ভি, ভি এখানে শুধু আসছে ভি, তা ভি ভি কেটে গেল, 300 দুগুণে হচ্ছে কত, 600। তো এখানে আমরা পাচ্ছি 600 কেলভিন। এবার 600 কেলভিন থেকে যদি আমরা 273 বাদ দিয়ে দিই তাহলে পরে আমরা ডিগ্রি সেলসিয়াস নিয়ে চলে যেতে পারবো। তাহলে ডিগ্রি সেলসিয়াসে গেলে 10-এর থেকে 3 বাদ দিলে পরে আসবে 7। তো এখানে 7 আছে, আমরা দেখতে পাচ্ছি এটাই। তো এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 327 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি। আশা করছি তোমাদের বুঝতে পেরেছো এবং আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখি, বলছে ডাল্টনের আংশিক চাপ সূত্র নিম্নের কোন সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে, কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, নট হবে না, না প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলোর মধ্যে তোমাদের এই দুটো উদাহরণ দিয়েই দিয়েছে যে এই দুটো গ্যাস বিক্রিয়া করে, তাই নিজেদের মধ্যে বিক্রিয়া করলে ডাল্টনের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এই গ্যাসটাও NO আর NO2 এরাও নিজেদের মধ্যে বিক্রিয়া করে, তাই জন্য এই ক্ষেত্রেও হবে না। কেবলমাত্র কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে না, তাই অপশন সি এর এটাই হবে আমাদের সঠিক উত্তর, যেখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এদের নিজেদের মধ্যে কিন্তু কোনরূপ বিক্রিয়া করে না। বিক্রিয়া করে না, তাই জন্য এটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের ক্লাসে এই 13টা কোশ্চেন প্লাস যা থিওরি পড়িয়েছি এইটুকু পড়লে গ্যাস গতিতত্ত্ব থেকে আশা করি কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও।
অনেকে সাবস্ক্রাইব করেছো কিন্তু নিয়মিত ক্লাসগুলো করছো না। তোমাদের বলবো তোমরা অবশ্যই ক্লাস করো, এতে তোমাদের কিন্তু নিজেরাই উপকৃত হবে। পরে পরীক্ষার সময় যাতে তোমাদের হাত চাপড়াতে না হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আগের থেকে বলছি তোমরা সিরিয়াসলি ক্লাসগুলো করো, এখানে কিন্তু তোমরা অবশ্যই উপকারী হবে।